ফুফাতো ভাইয়ের বিয়েতে এসে যে আমারই বিয়ে হয়ে যাবে জানলে কোনোদিন আসতামই না। আমি নুসরাত জাহান নিধি, বাবা মায়ের বড় মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর যাকে বিয়ে করা হলো সে আমার ফুফাতো ভাই আরহান চৌধুরী। আরহান ভাইয়া কয়েক বছর বিদেশে ছিলেন উচ্চশিক্ষার জন্য। 1 বছর আগে হঠাৎ বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছেন। আজ আরহাম ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার গার্লফ্রেন্ড ইভা আপুর সাথে, কিন্তু শেষ মুহূর্তে সব উল্টো হয়ে গেল। ইভা আপু জানালেন তিনি এই বিয়ে করবেন না, বাড়ির মান সম্মান বাঁচাতেই, তাই আমাকে জোর করে বিয়ের আসরে বসানো হলো। আমি অনেকবার না করেছি, কেঁদেছি, রাগ করেছি, কেউ শোনেনি। শেষ পর্যন্ত শর্ত দিয়ে রাজি হলাম। শর্ত হলো আমার এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি আমার মায়ের বাড়িতেই থাকবো। মাঝে মাঝে পুপ্পির বাড়িতে যাব, কিন্তু পুরোপুরি সেখানে থাকতে পারবো না। সবাই রাজি হলো। তবে আজ যেহেতু বিয়ের দিন, সেহেতু আরহাম ভাইয়ার সাথে তাদের বাড়িতে যেতেই হলো। রাতে বউ সেজে বসেছিলাম আরহাম ভাইয়ার রুমে। হঠাৎ উনি ঢুকলেন। ঢুকে সোজা আমার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, দেখো, আমি এই বিয়েটা নিজের ইচ্ছে করিনি, আমাকে জোর করে করানো হয়েছে। আমি এই বিয়ে মানি না। বিরক্ত স্বরে বললেন। আমি দাঁত কিরমির করে বললাম, ওমা তাই? কিন্তু আমি তো নাচতে নাচতে বিয়েটা করেছি, সবাইকে বলেছি আপনার সাথে বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। তিনি অবাক হয়ে বললেন, কি? এইসব কখন বললেন? আমি রাগ দেখিয়ে বললাম, আপনি কি কানা ছিলেন নাকি? দেখেননি আমাকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছে? হুম, দেখেছি, বিড়বিড় করে বললেন। আমি ভ্রু কুঁচকে বললাম, তাহলে এত ভাব নিচ্ছেন কেন? আমি রাজি ছিলাম না, বিয়ে মানি না, যত সব ঢং। এসব শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আরহাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে এখন কি করার? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, কি আর করার? আমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সময় আছে। তারপর যখন আবার বিয়ের কথা উঠবে তখন সোজা বলে দেব যে আমরা বিয়ে করতে চাই না। কি বলবে? সত্যিটা বলবো, আমরা একসাথে থাকতে পারছি না, তাই আলাদা হতে চাই। এত সহজে সবাই মেনে নেবে? ওসব পরে দেখা যাবে। এখন আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি। উনি বললেন, 1 মিনিট, তুমি এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি বিরক্ত হয়ে বললাম, আমি এতটা মোটাও না যে বিছানায় আপনার জায়গা হবে না, আর এটা সিনেমাও না যে আপনি বলবেন আমি গিয়ে সোফায় শুব। তাই ঘুমাতে হলে চুপচাপ শুয়ে পড়ুন। গুড নাইট, মিস্টার অস্থায়ী স্বামী। তিনি হেসে অবাক হয়ে বললেন, অস্থায়ী স্বামী? আমি হেসে জবাব দিলাম, হ্যাঁ, আমাদের বিয়ে তো সারা জীবনের জন্য না, তাই অস্থায়ী স্বামী। আমি চাদর টেনে শুয়ে পড়লাম। হঠাৎ মাথায় খটকা লাগলো। চুপচাপ না থেকে জিজ্ঞেস করলাম, একটা কথা জিজ্ঞেস করি, ইভা আপু হঠাৎ কেন বিয়ে ভেঙে চলে গেল? কিছুক্ষণ নীরবতা। আমি মুখ ঘুরিয়ে তাকালাম তার দিকে। তিনি ধীরে বললেন, সবকিছু জানার দরকার নেই নিধি, যা হওয়ার ভালোই হয়েছে। মানে? আপনি কিছু লুকাচ্ছেন? রাগী গলায় বলল, না, শুধু বলছি এখন এইসব ভেবে লাভ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, যত সব বাহানা। তারপর রাগ দেখিয়ে চোখ বন্ধ করল। উনিও কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লেন। সকালবেলা ঘুম ভাঙলো আজানের সুরে। চোখ মেলেই প্রথমে মনে হলো আমি আমার ঘরে আছি, কিন্তু মিনিট খানেক পরেই মনে পড়লো গতকাল আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে, অবিশ্বাস্য হলেও সত্যি। আমি চট করে উঠে বসলাম। পাশ ফিরে তাকাতেই দেখলাম আরহাম ভাইয়া, মানে আমার অস্থায়ী স্বামী, চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছেন। এক হাতে কফির কাপ, অন্য হাতে মোবাইল। তিনি একদম শান্ত মুখে বাইরে তাকিয়ে আছেন, যেন অনেক গভীর কিছু ভাবছেন। আমি উঠে বসে হাই তুলে বললাম, আপনি এত সকালে উঠে যান নাকি? নাকি কাল রাতে ঘুম আসেনি? তিনি আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। অভ্যাস আছে, সকালটা নষ্ট করতে ভালো লাগে না। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম। আরে বাহ, ভীষণ সিরিয়াস টাইপ মানুষ তো দেখছি। তিনি কোনো জবাব দিলেন না। কফি শেষ করে কাপটা টেবিলে রেখে শুধু বললেন, আজান দিয়েছে, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নাও। আমি হুম বলে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে দেখলাম উনি বাইরে হাঁটতে গেছেন। আমিও বারান্দায় দাঁড়িয়ে সকালটা উপভোগ করতে করতে কালকের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? আরহাম ভাইয়া রুমে এসে ডাক দিলেন। ওনার ডাকে ভাবনা থেকে বের হলাম। রুমে এসে দেখি 8টা বেজে গেছে। কিভাবে সময় চলে গেল বুঝতেই পারলাম না। রুমে আসতে উনি বললেন, নিচে চলো, সকালের নাস্তা তৈরি অপেক্ষা করছে। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনার সাথে আমি নামবো কেন? সবাই ভাববে আমরা সুখী দম্পতি। তিনি গম্ভীর গলায় বললেন, যতটুকু অভিনয় করতে হয় করো, অন্তত পরিবারকে কষ্ট দিও না। আমি চোখ পাকালাম। অভিনয় করা আমার স্বভাব না, মিস্টার অস্থায়ী স্বামী। তিনি আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে বিড়বিড় করলাম, যতটুকু অভিনয় করতে হয় করো, যত সব। ওনাকে নকল করে। নাস্তার টেবিলে বড় ফুপ্পি হাসি মুখে আমার হাত ধরে বসালেন। তুই ঠিক আছিস তো মা? কাল রাতে ভালো ঘুম হয়েছে তো? আমি ঠোঁট কামড়ে হেসে বললাম, জি পুপ্পি। টেবিলটা
টেবিলটা মানুষের ঠাসা, এইদিকে ছোটরা, আরেকদিকে আরহাম ভাইয়া চাচারা, বড় ফুপ্পি আর আরহাম ভাইয়ার চাচারা নাস্তা পরিবেশন করছেন। সবার চোখে মুখে কৌতূহল, তবে আমার ভেতরটা কেন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এইদিকে আরহাম ভাইয়া চুপচাপ নিজের প্লেটে খাবার নিচ্ছে, একবারও আমার দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে আমি যেন একা বসে আছি ভিড়ের মাঝে। আমার মাথায় হঠাৎ আবার সে প্রশ্নটা চলে এলো, ইভা আপু কেন হঠাৎ বিয়ে ভাঙলেন? আমি একটু সাহস করে ফিসফিস করে বললাম, ভাইয়া প্লিজ আমার প্রশ্নের জবাবটা দিন। ইভা আপু হঠাৎ কেন বিয়ে ভেঙে চলে গেলেন? টেবিলে কাটা চামচের শব্দ পেয়ে গেল আরহাম ধীরে মাথা তুললেন, চোখে ঠান্ডা দৃষ্টি আমার দিকে ফিসফিস করে জবাব দিলেন, একবার মানা করে গেলাম না এটা জানার প্রয়োজন নেই, তাহলে আবার একই প্রশ্ন কেন করছো? আমি অবাক হয়ে তাকালাম, মানে প্রশ্ন করলে উত্তরও পাওয়া যাবে না? তিনি গম্ভীরভাবে বললেন, নিধি কিছু প্রশ্ন না করাই ভালো হয়। আমি এবার একটু শব্দ করেই জবাব দিলাম, আমি প্রশ্ন করবই, কারণ এই বিয়েটা আমার জীবনও এলোমেলো করে দিয়েছে। আমি কোনো পুতুল না যে যেভাবে ইচ্ছে চলবে। আমার কথা শুনে বড় ফুপ্পি হচকিয়ে গেলেন, টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। আমি মুখ নিচু করে চুপ করে গেলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম একদিন আমি সত্যিটা বের করবই। আরহাম এইদিকে নীরব মুখে নাস্তা শেষ করে উঠে গেলেন। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম, হাতের মেহেদি নেই, না কোনো সাজসজ্জা, মাথায় ঘোমটা, মুখে হালকা ক্লান্তি, তবুও সবাই এখন আমাকে বউ বলে ডাকছে। আমি আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করলাম, যার সাথে আমার বিয়ে হলো সে তো এই বউ বলে মানেই না, তাহলে এখন আমার পরিচয় কি? একজন অস্থায়ী বউ? চোখে পানি চলে এলো, কিন্তু আঁচলে মুখ মুছলাম। না, আমি কাঁদবো না, দুর্বল হব না। আস্তে করে ঠোঁটটা একরকম দৃঢ় হাসি টেনে বললাম, যত গম্ভীরই হন না কেন আমি কিন্তু থামবো না। আপনার চোখে কিছু আছে যেটা আমি একদিন না একদিন খুঁজে বের করবই। আমি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, দেখি খেলা শুরু হোক। রাতে রাতে ছাদে গিয়ে দাঁড়ালাম, আকাশ ভরা চাঁদ, বাতাসে হালকা ঠান্ডা আমেজ। হঠাৎ পেছন থেকে ভারী গলা ভেসে এলো, এইভাবে রাতের বেলা একা ছাদে দাঁড়িয়ে থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। চমকে পেছনে তাকালাম, আরহাম দাঁড়িয়ে আছে, চোখে সেই একই গভীরতা। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমার জন্য আপনার তো চিন্তা করার দরকার নেই, আমি নিজের দেখভাল নিজেই করতে পারি। তিনি কপাল কুঁচকে কিছুক্ষণ আমার দিকে তাকালেন, তারপর নিঃশব্দে চলে গেলেন। আমি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, আপনি যতই চুপ করে থাকুন না কেন, আমি একদিন না একদিন আপনার সেই গোপন সত্যটা বের করবই। মনে রাখবেন, অনেক রাত হয়ে গেছে, আমি এখনো ছাদে দাঁড়িয়ে আছি। চারপাশে হঠাৎ যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে, বুকের ভেতর কেমন যেন ধরপড় করছে, মনে হচ্ছে কেউ যেন আমাকে আড়াল থেকে তাকিয়ে দেখছে। এখন সত্যি একা দাঁড়িয়ে থাকতে ভয় করছে, মনে হচ্ছে ওনার কথা মতো চলে গেলেই ভালো হতো। আশেপাশে কেউ নেই, এখন যদি কোনো ভূত এসে আমাকে তুলে নিয়ে যায়, বাপরে, বলেই দিলাম একদৌড়। সোজা রুমে এসে থামলাম। রুমে বসে আরহাম ফোনে কিছু একটা দেখছিল। নিধিকে দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? অলিম্পিকে নাম দিয়েছ নাকি? এক সেকেন্ড ভয় পেয়ে দৌড়ে চলে এলে নাকি? ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল। নিধি ঘাবড়ে গিয়েও শক্ত গলায় বলল, ভয় ভয় পাবো কেন? এই নিধি কাউকে ভয় পায় না, বরং সবাই আমাকে ভয় পায়। আরহাম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তা তো ভালোই দেখলাম। নিধি আরহামের সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখুন একদম উল্টাপাল্টা কথা বলবেন না, আমার ঘুম পেয়েছে তাই আমি ছুটে এসেছি। এই দেখুন আমার চোখগুলো বন্ধ হয়ে গেছে, আমি ঘুমাবো, একদম বিরক্ত করবেন না, বলেই শুয়ে পড়ল। আরহাম ভালোই বুঝতে পেরেছে নিধি ভয় পেয়ে এসেছে আর ঘুমের কথা মিথ্যা বলছে, তবে সেও আর কিছু বলল না, না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা জানালা দিয়ে সকালের আলো ঘরে পড়েছে, পাখির ডাক, বাইরে মানুষের হাঁক ডাক, সব মিলিয়ে যেন নতুন একটা দিনের সূচনা। আয়নার সামনে দাঁড়িয়ে নিধির হঠাৎ মনে পড়ল বিয়ের আগের দেওয়া সত্যের কথা, এ চিঠি শেষ না হওয়া পর্যন্ত সে তার বাবার বাড়িতেই থাকবে। আম্মু আব্বু আর বড় ফুপ্পি সহ বাকিরা তখন অনেক ভেবেচিন্তে রাজি হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে সবাই সেটা ভুলেই গেছে। আমি গভীর শ্বাস নিয়ে আয়নার দিকে তাকিয়ে বললাম, না, আমি ভুলতে পারবো না। এই বিয়ে যতই হঠাৎ হোক আমি আমার শর্ত ভাঙবো না। বিয়ের পর ছোট করে একটা বৌভাত করার কথা থাকলেও যেভাবে বিয়েটা হয়েছে আরহাম মানা করে দিয়েছে, এসব হবে না। সবাই মিলে বুঝালেও কাজ হয়নি, সে তার সিদ্ধান্তে অটল। ড্রয়িং রুমে আমি সাহস সঞ্চয় করে নেমে এলাম। বড়রা সবাই বসে গল্প করছিল, আমি দাঁড়িয়ে আমতা আমতা করে বললাম, একটা কথা বলার ছিল। বলবো? সবাই চুপ হয়ে গেলেন। বড় ফুপ্পি স্নেহ ভরে বললেন, বল, কি বলবি, এত ফরমালিটি কি আছে?
এটা তো তোরই বাড়ি, আমরা তো কেউই তোর পর না। আমি কিছুটা স্বাভাবিক হয়ে নরম গলায় বললাম, বিয়ের আগে আমি শর্ত দিয়েছিলাম যে এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে থাকবো। এখানে একদিন থাকার কথা ছিল, কিন্তু দুদিন হয়ে গেল, তোমরা কেউ আমার শর্তের কথা বলছো না। আমি বলতে এলাম, আমি আজ বাড়ি চলে যেতে চাই। মুহূর্তের মধ্যে পরিবেশ ভারী হয়ে গেল। ফুপ্পি হচকিয়ে বললেন, কিন্তু মা, মানুষ কি বলবে? বিয়ের পর বউ তো স্বামীর ঘরেই থাকে। আমি দৃঢ় কণ্ঠে জবাব দিলাম, মানুষ কি বলবে সেটা নিয়ে আমি ভাবতে চাই না। তখন সবাই আমার শর্তে রাজি হয়েছিলে, কথা দিয়েছিলে, এখন কেন মানতে চাইছো না? তোমাদের মানতেই হবে। আমি এখানেই থাকবো না, আমি আমার বাবার বাড়িতেই যাব বলে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আরহাম এতক্ষণ চুপচাপ বসেছিলেন। আমার কান্না দেখে হঠাৎ গম্ভীর কণ্ঠে বললেন, এসব কি আম্মু? ও যদি শর্ত দিয়ে বিয়ে করে থাকে তবে সেটা রাখা উচিত। যতদিন পড়াশোনা শেষ করবে ও বাবার বাড়িতেই থাকুক। আমি বিস্মিত চোখে ওর দিকে তাকালাম। ভাবিনি তিনি এত সহজে আমাকে সমর্থন করবেন। অবশ্য মনে মনে বুঝলাম এতে ওনারও সুবিধা আছে, মিথ্যা নাটক করতে হবে না, নিজের মতো করে থাকতে পারবেন। সবাই অবশেষে রাজি হলো। আমি ভেতরে ভেতরে স্বস্তি পেলাম। মনে মনে বললাম, ধন্যবাদ আল্লাহ, অন্তত এই যুদ্ধে আমি হেরে যাইনি। ঘরে ফিরে চুপচাপ বিছানায় বসে রইলাম। মনে স্বস্তি থাকলেও ভেতরে ভেতরে অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। আলমারি খুলে তাকালাম, সেখানে আমার কোনো জামা কাপড় নেই। থাকার কথাই বা কিভাবে? বিয়েটা তো হঠাৎই হয়েছে। ফুপ্পির দেওয়া নতুন দু একটা শাড়ি আর সালোয়ার কামিজ গুছিয়ে একটা ব্যাগে রাখলাম। তারপর পাশে রাখা কালো বোরকাটা পরে নিলাম। ধীরে ধীরে মাথায় ওড়না জড়িয়ে মুখে নিকাব বেঁধে ফেললাম। হালকা করে ব্যাগটা হাতে তুলে নিয়ে নিচে নামলাম। নিধি ব্যাগ হাতে নিয়ে নিচে নামতেই সবাই বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। ফুপ্পি দোয়া করতে করতে চোখ মুছে ফেললেন। আরহাম চুপচাপ দাঁড়িয়েছিল দরজার পাশে। আমি বোরকায় ওড়না ঠিক করে ধীর কণ্ঠে বললাম, আমি যাচ্ছি, আপনার আর নাটক করা লাগবে না। আরহাম শান্ত চোখে তাকিয়ে বললেন, আমি এখন অনেকটা স্বস্তি পেলাম। নিজের মতো থেকো, পড়াশোনাটা ভালোভাবে করো। আমি ঠোঁট বাঁকিয়ে হেসে বললাম, আমার জীবন আমি নিজেই ঠিক করতে পারবো কিভাবে চলতে হবে, আপনার চিন্তা করার দরকার নেই। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি নরম গলায় বললেন, চিন্তা করছি না, শুধু মনে করিয়ে দিলাম তুমি এখন আর একা নও। বিয়েটা যতই অস্থায়ী হোক, আলাদা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার স্ত্রী। এটা মাথায় রেখে চলবে। তোমার জন্য আমার পরিবারের অসম্মান হলে আমি মেনে নিব না। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। বুঝতে পারলাম না কথাটা কড়া নাকি কোমল। ব্যাগটা শক্ত করে ধরে গাড়ির দিকে হাঁটা দিলাম। কিছু দূর গিয়ে পেছন ফিরে তাকালাম। ফুপ্পি এখনো দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এই মানুষটা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। শুধুমাত্র ওনার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছি। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসলাম। আমি বসাতেই গাড়ি ছেড়ে দিল। আমি চললাম আমার সেই পুরনো ঠিকানায়। গাড়ি চলছে আপন মনে, আর আমি শুধু একটাই কথাই ভাবছি, বাড়িতে সবাই কি ভাববে, কি বলবে। আব্বু কি রাগ করবে না বলে চলে আসায়? কিন্তু রাগ করার কথা তো না, আমি তো আগেই বলেছিলাম আমি থাকবই না ওখানে। এসব ভাবতে ভাবতে গাড়িটা বাড়ির সামনে চলে এলো। গাড়ি থেকে নেমে ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়ালাম। মনটা কেমন জানি কাঁপছিল। এই বাড়িটা তো আমার নিজের বাড়ি, অথচ আজ মনে হচ্ছে আমি এখানে অতিথি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেন জানি কড়া সাহস পাচ্ছিলাম না, হাতটা কাঁপছিল। অবশেষে সাহস সঞ্চয় করে দরজার টোকা দিলাম। আম্মু দরজা খুলতে চমকে উঠলেন, নিধি তুমি? আব্বুও ভেতর থেকে বেরিয়ে এলেন, মুখে একরকম অপ্রস্তুত ভাব। আমি ব্যাগটা নামিয়ে শান্ত স্বরে বললাম, হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? বিয়ের আগে শর্ত দিয়েছিলাম তো, এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। তাহলে? আম্মু আব্বু একে অপরের দিকে তাকালেন। তারপর আম্মু ধীরে ধীরে বললেন, মা, আমরা তো ভেবেছিলাম তুই শুধু জেদ দেখাচ্ছিস। আসলে তো কেউ বিয়ের পর বাবা বাড়িতে আসে না। আমি ভ্রু কুঁচকে তাকালাম, মানে? তাহলে তোমরা শুধু আমাকে রাজি করানোর জন্য শর্ত মেনেছিলে? মনে করনি সত্যিই ফিরে আসবো? আমার গলা কেঁপে গেল, কিন্তু রাগের চোখ দুটো ঝলসে উঠল। তাহলে কি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? তোমাদের মানসম্মান বাঁচানোর জন্য আমার জীবন শেষ করে দিলে। একটাবার আমার কথা ভাবলে না। আমার কথা শুনে সবাই চুপ। পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। আব্বু কষ্টের স্বরে বললেন, এভাবে রাগ করিস না মা, আমরা শুধু সমাজের কথা ভেবেছিলাম। আমি হেসে ফেললাম তিক্তভাবে। মানুষের কথা, সমাজের কথা সবাই তো শুধু ওদেরই নিয়ে ভাবে, তাহলে আমার কথা কে ভাববে? এবার বুঝতে পেরেছি আমি সত্যি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি। যেটা তোমরা ঘাট থেকে নামাতে চেয়েছিলে বলেই সোজা নিজের ঘরে চলে এলাম। ঘরে ঢুকতে আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। চোখ ভিজে আছে রাগ আর কষ্টে। বাবা মা পর্যন্ত আমাকে বোঝা ভাবে।
শুধু বিয়েতে রাজি করানোর জন্য শর্ত মেনেছিল। সত্যিই যে আমি ফিরে আসব সেটা তারা ভাবতেই পারেনি। কিন্তু এমন হলে চলবে না, আমাকে কঠোর হতে হবে। আমার জীবন আমি এভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের উপর ফেলে নষ্ট হতে দিব না। সব হয়েছে ওই ইভা পেতনির জন্য। তো তোদের যদি এতই ভালোবাসা ছিল তাইলে বিয়ে না করে চলে গেলি কেন? তোর জন্যই আজ আমার এই অবস্থা। ইচ্ছে করছে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারতে, কিন্তু মারবো কি করে? আমি তো জানিই না সে কোথায় গেছে, আর ওই লোকটাও বলছে না কেন বিয়ে ভেঙে গেছে। কোথায় গেছে? রাগ হচ্ছে, প্রচন্ড রাগ, কান্নার রাগ। এসবের মাঝে হঠাৎ মনে পড়লো আরহামের কথা। উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি কি 9 ইঞ্চি হবে, ফর্সা চেহারা, অদ্ভুত শান্ত একটা গম্ভীর্য, সাদা টি শার্ট, দাঁড়িয়ে থাকা সে মানুষটার চোখে এমন দৃঢ়তা যা যেন চায় তাই করতে পারে, আবার মুহূর্তেই সব ছেড়ে দিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। মনে মনে হেসে ফেললাম আমি। সত্যি বলতে কি, প্রথম দিনই ওনাকে দেখে আমি ক্রাশ নামক বিশাল বাসটাই খেয়েছিলাম, কিন্তু যখনই শুনলাম ওনার নাকি আগে থেকে একটা প্রেমিকা আছে, তখনই চোখ মুখ শক্ত হয়ে ক্রাশটা হজম করে ফেললাম। নিজেকে বোঝালাম, ও নিধি, হুঁশকর, উনি অন্য কারো জামাই লাগে, তোর নিজের নজর দেওয়া ঠিক হবে না। কিন্তু ভাগ্য কি আজব, তাই না? খেলা খেললো ছেলেটার সাথে, আমি মনে হয় দূরে সরিয়ে দিয়েছিলাম, সে আমারই জামাই হয়ে গেল। থুক্ক, অস্থায়ী জামাই। ভাবতে গিয়ে হঠাৎ আমার ঠোঁটে এক চিলেতে হাসি খেলে গেল। কান্নার ফাঁকে অদ্ভুত এক উষ্ণতা ছুঁয়ে গেল বুকটা, কিন্তু পরক্ষণে নিজেকে থামালাম। না, এসব ভেবে কোনো লাভ নেই। আমাকে শক্ত হতে হবে, নিজের জীবন নিজেকেই ঠিক করতে হবে। আরহান তো বলেই দিয়েছে উনি বিয়েটা বাধ্য হয়ে করেছে, আমাকে মানতে পারবে না। তাহলে আমি কেন এসব ভেবে নিজের সময় নষ্ট করব? আসার পর থেকে নিধি আর ঘর থেকে বের হয়নি, রাতে খাবার খেতেও যায়নি। আম্মু অনেকবার এসে ডেকে গেলেও কাজ হয়নি। সে খাবার খাবে না বলে জেদ ধরেছে। নিধি বিছানায় শুয়ে ছিল, হঠাৎ মনে পড়লো ওর ফোনের কথা। বিছানা থেকে উঠে ব্যাগ থেকে ফোন বের করলো। দীর্ঘ সময় পর নিধি মোবাইল চালু করতে অনুর একের পর এক মেসেজ ভেসে উঠল। তুই কোথায় নিধি? ফোনটা বন্ধ কেন? কি বলছিস? বিয়ে হয়ে গেছে? কার সাথে হয়েছে? এমন অনেক মেসেজ। অনু নিধির বেস্ট ফ্রেন্ড, স্কুল লাইফ থেকে দুজন একসাথে আছে। অনু জানতো নিধির ফুফাতো ভাইয়ের বিয়ে সম্পর্কে, কিন্তু নিধির যে বিয়ে হয়ে গেছে তা সে জানতো না। বিয়ের দিন রাতে প্রতিদিনের মতোই আড্ডা দেওয়ার জন্য কল করতে প্রথমে নিধি কল ধরে না। 2-3 বার করার পর কল রিসিভ করে জানায় তার বিয়ে হয়ে গেছে, এখন সে শ্বশুর বাড়িতে আছে, পরে কথা বলবে বলে অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে ফোন অফ করে রেখে দেয়। অন্যদিকে অনু অবাক হয়ে যায় নিধির কথা শুনে এবং তাকে কল ও মেসেজ করতে থাকে, কিন্তু নিধির ফোন অফ থাকায় যোগাযোগ করতে পারেনি। অনু এত কল মেসেজ দেখে নিধি তাকে কল করলো, সাথে সাথে অনু রিসিভ করে যেন কল আসার ওই অপেক্ষায় বসেছিল। কল রিসিভ করে অনু উদ্বিগ্ন গলায় বলল, হ্যালো নিধি, কোথায় ছিলি? ফোন অফ কেন তোর? আর বিয়ে হয়ে গেছে মানে? তুই মজা করছিস তাই না? নিধি বলল, না অনু, আমি মজা করছি না, সত্যি আমার বিয়ে হয়ে গেছে। অনু বলল, কিন্তু কবে, কিভাবে? আমি তো কিছুই জানতাম না। তুই তো আমাকে একবারও কিছু বললি না। নিধি বলল, আমি নিজেই তো জানতাম না অনু, তোকে কি করে জানাবো? সবকিছু এত হঠাৎ ঘটলো যে বুঝে ওঠারও সময় পাইনি। অনু বলল, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার কত প্ল্যান ছিল তোর বিয়ে নিয়ে, অথচ আমি জানতেই পারলাম না তোর বিয়ে হয়ে গেল। খুব কষ্ট পেলাম রে নিধি। নিধি বলল, সত্যি বলছি, আমার হাতের বাইরে ছিল সবকিছু। অনু বলল, আচ্ছা ঠিক আছে, এখন বল কার সাথে বিয়ে হয়েছে? চেনা জানা কেউ? নিধি সব বলবে, তবে ফোনে নয়। কাল কলেজে আসবে, তখন বলবে। অনু বলল, তুই কাল কলেজে আসবি? না মানে মাত্রই তো বিয়ে হলো, এখনই তোর শ্বশুর বাড়ির লোক আসতে দিবে? নিধি বলল, আসবো, আর আমি আমার বাড়িতে আছি, শ্বশুর বাড়িতে নয়। অনু বলল, কি কিন্তু কেন? নিধি বলল, তো কাল বলবো, এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো, বাই। অনু ফোনে ভাই বলে রেখে দিল, নিঃশব্দে ফোনটা রাখলো। রাতটা আরো ভারী হয়ে উঠে তার জন্য। সকালবেলা কলেজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আম্মু অবাক চোখে তাকালেন। আজ কলেজে যাবি? নিধি কাঁধ জাকিয়ে তেড়া ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ তো। বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনা বন্ধ করে দিব? আমি তো এখানে এসেছি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, তাহলে কলেজে যাব এত এত অবাক হওয়ার কি আছে? আম্মু কিছু বলার আগে ব্যাগটা কাঁধে ফেলে হাওয়ার মতো বেরিয়ে গেল নিধি। ক্লাসরুমে ঢুকতেই দেখতে পেল অনু মন খারাপ করে বসে আছে। নিধি অনুর দিকে এগিয়ে এসে বলল, কি রে?
মুখটা এমন গম্ভীর কেন? ছ্যাঁকা খেয়েছিস নাকি? অনু ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, নিধি সিরিয়াসলি আমি তোর সাথে কথা বলতে চাই এখনই। নিধি ভ্রু উঁচু করে হাসলো। ওকে ওকে, কথা বলতেই তো এসেছি। আচ্ছা চল মাঠে গিয়ে বসি, ক্লাস তো আর পালাইয়া যাব না। দুজনে কলেজের মাঠে এক কোনায় গিয়ে বসলো। মৃদু বাতাস, চারপাশে টুকটাক আড্ডার শব্দ। অনু চোখে চোখ রেখে বলল, এবার সত্যি বল, তোর আসলে কি বিয়ে হয়েছে? নিধি একটু চুপ করে থাকলো, তারপর বলল, হ্যাঁ রে হয়েছে। অনু থমকে গেল। মানে তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি? আমি তোর কত প্ল্যান করেছি, শাড়ি বাছাই, সাজগোজ কিছুই করতে পারলাম না। নীতি দীর্ঘশ্বাস ফেলে অনুর কাঁধে হাত রাখলো। শোন, এটা আমার ইচ্ছের বিয়ে ছিল না, সবকিছু এত তাড়াহুড়ো করে হয়েছে যে আমিও ঠিক বুঝে উঠতে পারিনি। বিয়ের আধা ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার বিয়ে হচ্ছে। তবে তুই চিন্তা করিস না, এটা অস্থায়ী বিয়ে। এরপর যখন আমি স্থায়ী বিয়ে করব, তখন তোকে 1 মাস আগে থেকে জানিয়ে রাখবো। অনু হতভম্ব। কি বলছিস? অস্থায়ী বিয়ে? আবার স্থায়ী বিয়ে করবি? পাগল হয়ে গেছিস? সবার আগে এটা বল, কাকে বিয়ে করলি তুই? নিধি এক চিলেতে হাসি দিয়ে বলল, তুই চিনিস ওনাকে, নাম শুনলে শক খেয়ে যাবি। অনু উৎকণ্ঠায় এগিয়ে এলো। কেন? নিধি মুখটা তার কানে নিয়ে গিয়ে ফিসফিস করে নামটা বলল। অনু চোখ বিস্মিত হওয়ার মতো হয়ে গেল। কি, তুই সিরিয়াস? ওনার তো প্রেমিকা ছিল এবং তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাইলে তোর সাথে কিভাবে? আমার মাথায় কিছুই ঢুকছে না, খুলে বল। নিধি হেসে ফেললো। এই রিয়াকশনটাই তো আশা ছিল। হ্যাঁ রে সত্যি। তারপর নিধি বিয়ের সব ঘটনা অনুকে খুলে বলল। এইসব শুনে অনু কিছুক্ষণ চুপ থেকে নিঃশ্বাস ছাড়ল। অনু বলল, তোর জন্য খারাপ লাগছে, কিন্তু তুই কিভাবে এত স্বাভাবিক থাকছিস? নিধি আকাশের দিকে তাকিয়ে হাসলো। কারণ আমি নিধি। অস্বাভাবিক হয়ে মনমরা হয়ে থেকে লাভ নাই, এতে আমার জীবন আরো এলোমেলো হয়ে যাবে। তার থেকে স্বাভাবিক থাকাটা অনেক ভালো। অনু তাকিয়ে রইল নিধির দিকে। সে ছোটবেলা থেকে চেনে মেয়েটাকে। সে বুঝতে পারছে নিধি মনে মনে কষ্ট পাচ্ছে। মেয়েটার চোখের ভেতর একরাশ ব্যথা লুকানো, কিন্তু ঠোঁটে হাসি। বিয়ে উপলক্ষে আরহানদের বাড়িতে আত্মীয় স্বজনরা কয়েকদিন ধরে গমগম করছিল, কিন্তু একে একে সবাই বিদায় নেওয়ার মুহূর্তে বিশাল দোতলা বাড়িটা ফাঁকা হয়ে গেল। তবে যাবার আগে অনেকেই অনেক মন্তব্য করে গেছেন। একজনের সাথে বিয়ের কথা ছিল, হলো আরেকজনের সাথে। আবার ওই মেয়েটা বাপের বাড়ি চলে গেল। এমন কানাঘুষা থামেনি গত 2 সপ্তাহ ধরে। এখন বাড়িতে কেবল 4 জন মানুষ, আরহাম, তার আম্মু, তার 2 জন হেল্পিং হ্যান্ড। নিশ্চয়ই নীরবতায় ভারী হয়ে আছে চারপাশটা। আরহাম নিজের ঘরে এসে ল্যাপটপ খুলে কাজ করার চেষ্টা করছে। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, নামি একজন কনস্ট্রাকশন ফার্মে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। নিয়মিত সাইট ভিজিট, রিপোর্ট, ডিজাইন সব মিলিয়ে ব্যস্ত জীবন। কিন্তু আজ কাজের পেজের দিকে তাকিয়ে চোখ আটকে আছে অন্য কোথাও। হয়তোবা মাথার ভেতর ঘুরছে একটাই কথা, এই বিয়ে, যে বিয়ে তার নিজের প্ল্যানের বাইরে, নিজের সিদ্ধান্তের বাইরে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। আরহাম তাকিয়ে দেখে ফারিহা, আরহামের আম্মু। কি করছিস বাবা? আরহাম মাথা তুলতেই বলল, কাজ করছি আম্মু। ফারিহা বেগমের ভেতরে এসে বিছানা পাশে বসলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরহাম, আমি জানি বিয়েটা হুট করে হয়ে গেছে, তোমার মনের মতো হয়নি, কিন্তু তাই বলে কি জীবন থেমে যাবে? এই সম্পর্কটা মেনে নেওয়ার চেষ্টা করো বাবা। আরহাম ল্যাপটপ বন্ধ করে আম্মুর দিকে তাকালো, চোখে মুখে গম্ভীর্য। আম্মু, তুমি জানো আমি জোর করে কিছু মানতে পারি না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ফারিহা বেগম ধীর কণ্ঠে বললেন, আমি জানি না তুমি